প্রতারক সেজে যারা ফোন দিয়েছিল তারা দাবি করে যে আপনার 2 সন্তানকে কিডন্যাপ করা হয়েছে, অর্থাৎ অপহরণ করা হয়েছে, 10 লাখ টাকা দিলে আপনার 2 সন্তানকে ছেড়ে দেওয়া হবে, অন্যথায় কিন্তু মেরে ফেলা হবে। সময় বেঁধে দেওয়া হয় মাত্র 15 মিনিট। তো প্রতারকরা যেটি করে সেটি হচ্ছে যে বিভিন্ন দোকানে এবং রাস্তার পাশে আপনি দেখবেন সিম বিক্রি হয়। এই সিমগুলা বেশিরভাগ ক্ষেত্রেই আমি যদি কিনতে যাই, আমি আমার এনআইডি বা আমার ফিঙ্গারপ্রিন্ট দেয়া লাগে না। আমি যদি বলি যে মামা 500 বা 1000 টাকা আমি দিচ্ছি, আপনি আমার একটি সিম দেন, তো তারা বেশি টাকা লাভের আশায় এই সিমগুলো কিন্তু বিক্রি করে দেয়। দর্শক, অপরাধের নতুন ধরনের আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময়। চলে যাচ্ছি তার কাছে। তন্ময়, স্বাগত আপনাকে। ধন্যবাদ। তন্ময়, আপনার প্রতিবেদনটি দেখছিলাম আমরা, এবং রিপোর্টটি করার সময় তো নিশ্চয়ই আপনি ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছেন। এখান থেকে যদি জিজ্ঞেস করি যে আপনার কি মনে হয় প্রতারকরা কেন এই ভুক্তভোগীদের টার্গেট করছে এবং ভুক্তভোগীরাও বা কেন তাদের ফাঁদে পা দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, এই প্রতারণাটি কিন্তু আগে থেকেই চলে আসছে, কিন্তু নতুনভাবে এই প্রতারণাটি সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। আপনি জানেন যে একসময় কিন্তু বিকাশ, নগদ বা রকেটের ওটিপি পিন নম্বর দিয়ে ওটিপি নিয়ে কিন্তু টাকা হ্যাকিংয়ের প্রচলন ছিল, এবং সেটিও প্রতারণা। কিন্তু অভিনব এই প্রতারণাটি হচ্ছে শুধুমাত্র ভুক্তভোগী যারা, অর্থাৎ টার্গেট করে হচ্ছে এক শ্রেণীর প্রতারকরা তাদের স্কুল কলেজের অভিভাবক যারা আছেন তাদের স্কুল কলেজের সন্তানদেরকে টার্গেট করছেন, কোচিংয়ে যারা রয়েছেন তাদেরকে টার্গেট করছেন। আমি বেশ কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি, তাদের মধ্যে একজনের স্বামী কেরানীগঞ্জে জেলখানায় ছিলেন। 6 মাস পরে হঠাৎ করে কারাগারের একজন কর্মকর্তা সেজে ওই যিনি কারাগারে রয়েছেন তার স্ত্রীকে ফোন করেন, বেগম রোকেয়া নাম সেই স্ত্রীর, তাকে ফোন করে জানান যে তার স্বামীকে কারাগার থেকে ডিবিতে রিমান্ডের জন্য নেওয়া হবে। তো রিমান্ডে নেয়ার ক্ষেত্রে যদি কিছু খরচপাতি দেয়া হয় সেই ক্ষেত্রে মারধর করা হবে না, এবং ফোনের অপর প্রান্ত থেকে কিন্তু কান্নাকাটির আওয়াজ শোনানো হয় তার স্ত্রীকে, এবং ভয়েস নকল করে তার স্বামীকে তার স্ত্রীর সাথে কথা বলিয়ে দেওয়া হয়। বলা হয় যে আপনার হাজব্যান্ড আপনার সাথে কথা বলবে, এবং তার হাজব্যান্ড সেজে কথা বলে যে আমাকে এরকম ডিবিতে নেওয়া হচ্ছে রিমান্ডের জন্য, কিছু টাকা পয়সা দিলে তারা আমাকে মারধর করবে না। তো স্বাভাবিকভাবেই ভুক্তভোগী তার স্ত্রী ভয় পেয়ে যান, এবং তার স্বামীকে যাতে মারধর করা না হয় সেই ক্ষেত্রে আত্মীয় স্বজনের কাছ থেকে ধার দেনা করে 3.5 লাখ টাকা দেন। পরবর্তীতে কিছুদিন পরে কিন্তু তার জামিন হয়, এবং জামিনে তিনি বেরিয়ে আসেন, এবং বেরিয়ে আসার পরে তার স্ত্রীর সাথে কথা বলে জানতে পারেন যে এটি আসলে প্রতারণা ছিল, এবং তার স্ত্রী পরবর্তীতে আইনগত ব্যবস্থা নিয়েছেন। এই ক্ষেত্রে তিনি 7টি বিকাশ নম্বরে প্রায় 3.5 লাখ টাকা দিয়েছেন। আরেকটি ঘটনা বলি, যে একটি ব্যাংকে চাকরি করতেন একজন ভুক্তভোগী, তাকে ফোন দেওয়া হয় দুপুরের দিকে। তাকে তার 2টি সন্তান, 2টি মেয়ে, এবং 2টি মেয়েই স্কুল শেষ করে কোচিংয়ে গিয়েছিল। ফোন দেওয়ার প্রতারক সেজে যারা ফোন দিয়েছিল তারা দাবি করে যে আপনার 2 সন্তানকে কিডন্যাপ করা হয়েছে, অর্থাৎ অপহরণ করা হয়েছে, 10 লাখ টাকা দিলে আপনার 2 সন্তানকে ছেড়ে দেওয়া হবে, অন্যথায় কিন্তু মেরে ফেলা হবে। সময় বেঁধে দেওয়া হয় মাত্র 15 মিনিট। তো একজন সন্তানকে যখন মেরে ফেলা হবে, তার সন্তানকে যখন মেরে ফেলা হবে 10 মিনিট মাত্র সময় দেওয়া হয়, তো তিনি স্বাভাবিকভাবে ভেঙে পড়েন, এবং দ্রুততার সঙ্গে বলা হয় যে ফোনটি যদি কেটে দেন তাহলে কিন্তু এক্ষুনি আপনার সন্তানকে মেরে ফেলা হবে, এবং অনুরূপভাবে ফোনের অপর প্রান্ত থেকে তার ওই মেয়েদের কান্নার শব্দ শোনানো হয়, এবং তিনি ভয় পেয়ে যান, এবং তাৎক্ষণিকভাবে তিনি 3,20,000 টাকা বিকাশ করেন। পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারেন বাসায় 30 মিনিট পরে ফোন দিয়ে জানতে পারেন বাসায় তার 2 মেয়ে পৌঁছে গেছে। অর্থাৎ এটিও ছিল প্রতারণা। এরকম করে প্রতারকরা আসলে প্রতারণার ফাঁদ পেতে প্রতারণা করছেন। একদমই। এবং এখান থেকে যদি আমি বলি যে আইন শৃঙ্খলার কথা আপনি বলছিলেন, সেক্ষেত্রে দেখা যায় এই যে আপনি ঘটনা দুটো বলছিলেন তার মধ্যে একটিতে আমি শুনছিলাম যে মাত্র 10 মিনিট সময় বেঁধে দিয়েছেন। এক্ষেত্রে কিন্তু অনেক অভিভাবকরা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার যথেষ্ট সময়টাও পাচ্ছে না। অনেকেই নিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা, অনেকেই নিচ্ছেন না। সেক্ষেত্রে যদি জিজ্ঞেস করি যে এই যে বাচ্চারা ফেরত এসছে, সবাই কি আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিচ্ছেন, এই ব্যাপারটি জানতে চাইবে, এবং এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে?
ধন্যবাদ আপনাকে। আসলে একজন প্রতারক যখন কাউকে ফোন দেন ভুক্তভোগী, আমি যেটি বলছিলাম যে সময় বেঁধে দেয় কিন্তু, কারণ তারা জানে যে সময় যদি বেঁধে না দেয় পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারবে যে তার নিকটাত্মীয় পৌঁছে গেছে বা অপহরণ করা হয়নি, অর্থাৎ বা এটি ভুয়া। তো সময় যখন বেঁধে দিচ্ছে আলটিমেটলি কিন্তু তাৎক্ষণিকভাবে তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হচ্ছেন না, প্রতারণার শিকার হয়ে গেছেন, এরপরেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী শরণাপন্ন হচ্ছেন না। এর বড় কারণ হচ্ছে ভুক্তভোগীরা মনে করেন যে থানায় যাব, কোর্টে যাব, এই যে ঝামেলাটা, এমনি টাকা গেছে, টাকা খোয়া গেছে, সেটি যাক, মানসিকভাবে আমি যেন আর হয়রানি না হই, বা থানায় বা কোর্টে গেলে আমাকে যেন কাউকে টাকা না দেয়া লাগে না, কিংবা এই যে সময়টা লস হবে, থানায় গিয়ে একটি কমপ্লেন করা, জিডি করা, পুলিশ জিজ্ঞাসাবাদ করবে কেন, কেমন করে, কোথা থেকে, এ ধরনের প্রশ্নের সম্মুখীন যাতে না হন, বেশিরভাগ ক্ষেত্রে এই ক্ষেত্রে ভুক্তভোগীরা আইন শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হচ্ছেন না। কিন্তু আমি যে প্রথম ঘটনাটি বলছিলাম আপনাকে, নিশ্চয়ই আপনার মনে আছে যে কেরানীগঞ্জ কারাগারে যখন তার স্বামী সেজে ফোন দিয়েছিল, পরবর্তীতে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন, তখন কিন্তু তার স্ত্রী জিডি করেন 7টি, এবং সেটি এখন তদন্তাধীন রয়েছে। একদমই। এবং আমার মনে হয় যে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা তারা নিচ্ছেন না, এক্ষেত্রে কিন্তু প্রতারক চক্র আরো বেশি সুযোগ পাচ্ছে। অবশ্যই। তন্ময়, পরের যে প্রশ্নটি করতে চাই, যে প্রতারকরা একবার সিম বা লিঙ্ক ত্যাগ করলেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের পুরো চক্রটিকে ট্রেস করতে পারছে না। এই ক্ষেত্রে আপনি কি বলবেন, কোন ধরনের প্রযুক্তিগত নীতি আমাদের পরিবর্তন করতে হবে? দেখেন, আপনার নিশ্চয়ই মনে আছে সরকার কিন্তু একটা সময় নিয়ম বেঁধে দিয়েছিল যে সিম কার্ড কিনতে গেলে, আগে কিন্তু সিম কার্ড কিনতে গেলে কোনো কিছু লাগতো না, পরবর্তীতে সহজে কেনা যেত, পরবর্তীতে এনআইডি কার্ড দেয়া লাগবে। তো এনআইডি কার্ড যখন প্রচলন হলো, তখন কিন্তু সবাই এনআইডি কার্ড দিয়েই সিম কিনেছিল এবং ফিঙ্গারপ্রিন্ট দেয়া হতো। তো সহজেই যখন আপনি একটি সিম কিনবেন, আপনি কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট, আইন শৃঙ্খলা বাহিনী আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা এনআইডি কার্ডের নম্বর দিলেই বুঝতে পারছে যে আপনার নামে কয়টা সিম এবং কি কি সিম। তো প্রতারকরা যেটি করে সেটি হচ্ছে যে বিভিন্ন দোকানে এবং রাস্তার পাশে আপনি দেখবেন সিম বিক্রি হয়। এই সিমগুলা বেশিরভাগ ক্ষেত্রেই আমি যদি কিনতে যাই, আমি আমার এনআইডি বা আমার ফিঙ্গারপ্রিন্ট দেয়া লাগে না। আমি যদি বলি যে মামা 500 বা 1000 টাকা আমি দিচ্ছি, আপনি আমার একটি সিম দেন, তো তারা বেশি টাকা লাভের আশায় এই সিমগুলো কিন্তু বিক্রি করে দেয়। এই সিমগুলোর ফিঙ্গারপ্রিন্ট এবং এনআইডি কার্ডের নম্বর অবশ্যই দেয়া থাকে, সেটি কিন্তু ওই যে সিমটি কিনলেন তার নম্বরটি নয়, সেটি অন্য কোনো ভুক্তভোগীর নম্বর, যেটি দেখা যাচ্ছে অনেক নিম্নবিত্ত অঞ্চল আছে। আমি এর আগে আরেকটি রিপোর্ট করেছিলাম, সেটি হচ্ছে যে একটি বস্তি এলাকাতে গিয়ে তারা সরকারি অনুদান দেবে বলে এরকম ফিঙ্গারপ্রিন্ট নিয়েছিল, পরবর্তীতে কয়েকশো সিম কিন্তু তারা এরকম করে বিক্রি করে দিয়েছিল। এবং মৃত ব্যক্তিরও, রাইট, মৃত ব্যক্তির সিমও কিন্তু অনেকেই ব্যবহার করছে। তো প্রতারক যারা, তারা কিন্তু এই সিমগুলো কিনে এবং এই সিমগুলোর আন্ডারে কিন্তু তারা বিকাশ, নগদ বা রকেট বা বিভিন্ন যে মোবাইল ব্যাংকিং কোম্পানি রয়েছে তাদের এইগুলা দিয়ে ব্যবহার করছে। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সহজেই এই সিমগুলোকে ট্রেস করতে পারছে না, কারণ আমি যখন ওই ভুয়া সিম কিনছি তখন কিন্তু আমার নামে আর সেটি থাকছে না। আইন শৃঙ্খলা বাহিনী দেখছে এই সিমটি তো ওই লোকেশন যদি ফরিদপুরে হয় প্রতারকের, সেটি দেখা যাচ্ছে যে খুলনা বা বরিশাল অন্যান্য অঞ্চলে। অর্থাৎ প্রতারকরা তাদের নিজস্ব এনআইডি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সিম কিনছে না। একদমই। এবং এক্ষেত্রে আমার মনে হয় যে এই যে চোরাই সিমগুলো বিক্রি হচ্ছে মৃত ব্যক্তি বা অনেক গরিব লোকদের, যারা কিন্তু সিম সম্পর্কে আসলে কোনো আইডিয়াই নেই, হ্যাঁ, এইগুলো আসলে বন্ধ করা খুবই জরুরি। শেষ যে প্রশ্নটি করতে চাই তন্ময়, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, ডিজিটাল প্রতারণা রোধে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কি ধরনের ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত, এবং সাথে সাথে জানতে চাই যে সরকারের মনিটরিং কিভাবে কার্যকর করা যেতে পারে। জি, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। এই রিপোর্টটি করার ক্ষেত্রে আমি কয়েকজন স্পেশালাইজড যারা আইটি নিয়ে কাজ করে তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এই ধরনের প্রতারণা আসলে খুবই উদ্বেগজনক। কারণ হচ্ছে যে যখন কারো সন্তান অপহরণ হয়েছে, মেরে ফেলা হবে টাকার জন্য, যখন ফোন দেয়া হচ্ছে, তখন কিন্তু অভিভাবকরা আসলে ভয়ের মধ্যে থাকে, ট্রমাটাইজড হয়ে যায়। সহজেই কিন্তু প্রতারকরা টার্গেট করে ফেলছে এবং তারা টাকা উপার্জন করছে। তো অপরাধ বিশেষজ্ঞরা বলছেন যে
তাড়াহুড়া না করে সময় নিয়ে, এবং তিনি যেই কথাটি বলছেন সেটি আদেও সত্য কিনা এটি ক্রস চেক করার জন্য বলছেন। তিনি যদি না পারেন, তার আশেপাশে কেউ থাকলে তাকে ফোন দিয়ে যেন এটি ক্রস চেক করে নেয়। আর আইন শৃঙ্খলা বাহিনীর যে বক্তব্য, আইন শৃঙ্খলা বাহিনী বলছেন যে তারা এই ধরনের প্রতারণার অভিযোগ প্রায়ই পান, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি যেটি শুরুতেই বলছিলেন যে ভুক্তভোগীরা আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হতে চান না, আতঙ্ক, ভয় বা বিভিন্ন জিজ্ঞাসাবাদ বা হয়রানি, এই কারণে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হতে চান না। এই কারণে কিন্তু প্রতারকরাও আরও বেশি আকারে প্রতারণা করার সুযোগ পাচ্ছেন। তার কারণ তারা জানেন যে একটি, দুটি, তিনটি প্রতারণা করার পরেও তারা কিন্তু যে আইনের আওতায় আসছেন না। তো আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য, আমি পুলিশ, র্যাব বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে প্রতারণার শিকার হলে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় জরুরি যে নম্বর রয়েছে 999, তাতে ফোন করা এবং নিকটস্থ থানায় একটি কমপ্লেন করা। তাহলে তিনি যে প্রতারণার শিকার হয়েছেন, পরবর্তীতে যেন তার মতো করে অন্য কেউ এভাবে প্রতারণার শিকার না হন, এবং তিনি যে টাকা খোয়া গিয়েছে তার, সেটি যেন উদ্ধার করতে পারে আইন শৃঙ্খলা বাহিনী। সেই কথাগুলোই আইন শৃঙ্খলা বাহিনী বলছিল। তবে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এইসব ছোটোখাটো প্রতারণা খুব বেশি গুরুত্ব সহকারে দেখেও না, এটিও কিন্তু উদ্বেগের বিষয়। একদমই। এবং আমার মনে হয় যে অভিভাবকদের আসলে উচিত যে তৎক্ষণাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া, কারণ খুবই সহজ, 999 ফোন দিলেই কিন্তু আমরা তাদের দ্বারস্থ হতে পারছি। সবথেকে বেশি সচেতনতা ব্যক্তিগত দিক থেকে। একদমই। তন্ময়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।